থাকেন যে আপনারা তো কিছু করেন না, তো ঠিক আছে আমরা দায়ী, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কে দায়ী, মানে আমি সবচেয়ে বেশি দায়ী, তারপরে কে দায়ী সেটা একটু শুনি। সাকিব ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। জি, সকলেরই দায় আছে, দায় থাকে, কিন্তু তারপরেও যারা দায়িত্ব নেয় তাদের উপর বেশি দায় থাকে। ফলে সরকার যারা দায়িত্ব নিয়েছেন তাদের উপর দায়িত্ব বেশি থাকবেই, এবং আমাদের তো তাদেরকে দায়ী করতে হবে, কারণ তারা যখন কিছু করেন সেটা করা হয়। আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করা হয় না। আমরা হয়তো তাদেরকে সাহায্য করতে পারি, দাবি তুলতে পারি, আওয়াজ তুলতে পারি, তাদের সমর্থন যোগাতে পারি, কিন্তু কাজটা তো শেষ পর্যন্ত তাদের করতে হবে। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি। প্রথমত, আমরা যে আশু কাজের কথা বলেছিলাম অর্থনীতির ক্ষেত্রে, হ্যাঁ, ব্যাংক এবং আর্থিক খাতের মধ্যে সরকারের অর্জন আছে, আমরা মনে করি তারা অন্তত লাইনে উঠাতে পেরেছেন। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, এইসব ক্ষেত্রে আসলে এই ধরনের অন্তর্বর্তীকালীন কালে অবস্থা ঘুরে দাঁড়ানো খুব কঠিন। তারপরে তারা মানে জাস্ট ম্যানেজ করার চেষ্টা করছেন। ওই কারণে নির্বাচনের জায়গাগুলো ওই অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ। যদি আসি যে ধরেন সংস্কারের প্রশ্নে, এই ক্ষেত্রে সরকার তুলনামূলকভাবে সফল। মানে সংস্কারের কমিশন করা, রিপোর্ট দেওয়া, ঐকমত্য কমিশন করা, সেটা নিয়ে সব দলের সাথে বসা, স্টেক হোল্ডারদের সাথে বসা, এবং ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরি করা। কারণ ওইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্যের জায়গা, ক্ষমতা কাঠামো, ক্ষমতা ব্যবস্থার বদল। সেই জায়গায় তারা করেছেন, এবং এখন হচ্ছে যে এই জাতীয় সনদটা কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে একটা ঐকমত্য তৈরি করা। আগামী নির্বাচন হবে এবং সংসদটার ক্যারেক্টার কি হবে, এটা কি সংবিধান সংস্কার সভার নির্বাচন হবে, সংস্কার পরিষদ নির্বাচন হবে, নাকি এটা সাধারণ পার্লামেন্ট হবে? মানে কারণ সংস্কার বিষয়টা আমাদের ঐকমত্য, সে কারণে সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার। না হলে জনগণের সম্মতি ছাড়া সংবিধান বদলালে ওটা হবে অ্যামেন্ডমেন্ট, সেটা কোর্ট যে কোনো সময় আবার বাতিলও করে দিতে পারে। কিন্তু গণপরিষদে যেভাবে জনগণ সংসদ একটা পার্লামেন্টকে সংবিধান তৈরির এখতিয়ার দেয়, আমরা বলছি যে যেহেতু এখন নতুন সংবিধান আমরা এজেন্ডা না, সকলের এজেন্ডা না, ঐকমত্য হচ্ছে সংস্কার। ফলে সংস্কার মৌলিকভাবে করতে গেলে এটাও জনগণের এখতিয়ার নিতে হবে, এবং জনগণ এখতিয়ার দিবে আগামী পার্লামেন্টকে যে এই পার্লামেন্ট এই বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে। সে কারণে এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া উচিত। একই সাথে সেটা আবার জেনারেল পার্লামেন্ট হিসেবেও কাজ করবে, 5 বছরের সরকার গঠন এবং পরিচালনার ক্ষেত্রেও কাজ করবে, এবং হয়তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কার করবে, সেটা 6 মাস 1 বছর। তো এই জায়গাগুলো নিয়ে এখনো ঐকমত্য হয়নি, এটা হলো একটা দিক। কিন্তু অন্য জায়গায় যদি আমি ধরি সংস্কারের ক্ষেত্রে, যেমন ধরেন পুলিশ সংস্কার, প্রশাসন সংস্কার, মিডিয়া সংস্কার, শ্রম সংস্কার এবং নারী সংস্কার কমিশন, আরো অনেকগুলো হয়নি, আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল, স্বাস্থ্য সংস্কার, শিক্ষা ব্যবস্থা সংস্কার, কোনো কমিশন হয়নি। এইগুলো অনেকগুলো জায়গায় কিন্তু সরকার এখনই বাস্তবায়ন করতে পারে, এবং এগুলো প্যারালালি রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো একটা সমন্বয়ের জায়গা থাকলেই তারা বাস্তবায়ন করতে পারতো, এবং যেটা আমাদেরকে নতুন ব্যবস্থার জন্ম নিচ্ছে এরকম একটা অনুভূতির জায়গায় নিয়ে যেতে। সাকিব, আমি মোটা দাগে সাকিব আপনার সাথে একটু আলোচনা অংশগ্রহণ করি, বেয়াদবি না নিলে। সেইটা হইল যে এগুলিতে কোনো সংস্কারের দরকারও নাই। যেমন শেখ হাসিনার ক্ষেত্রে, আমি গণমাধ্যমের কথাটা প্রথম বলি, শেখ হাসিনার ক্ষেত্রে শেখ হাসিনা কুকিগত করে রাখছিল অনেকগুলি টেলিভিশন, সেগুলিকে কাউরে লোভ দেখায়, অনেকগুলি পত্রিকা সেগুলি কাউরে লোভ দেখায়, কাউরে ভয় দেখায়। কিন্তু এখন তো আপনি সরকারে আসেন, এখন আপনি কোনো পত্রিকাতে আপনার লোভও দেখানোর দরকার নেই, ভয়ও দেখানোর দরকার নেই, জনকণ্ঠ আপনার দখলও করার দরকার নেই, দখল মুক্তও করার দরকার নেই। আপনি বিটিভিটারে আপনি স্বাধীন করে আপনি দেখান, বিএসএসটারে আপনি স্বাধীন করে দেখান, বিটিভির খবর আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলেছেন এই কথা না দিয়ে আপনি দেখান, তেলি তো হয়। এটাতে আপনার কোনো সংস্কারই করা দরকার নাই। আপনি একজন হেড অফ নিউজ বিটিভিতে নিয়োগ দেন, যে একটা খবর দিবে, যে এই খবরটা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কিছু দিয়ে শুরু হবে। তা আপনি তো শেখ হাসিনার স্কুলের প্রাইমারি স্কুলের ছাত্রদের নিয়ে সেখানে বসেছেন, এটা তো সংস্কার দরকার প্রত্যেকটা ক্ষেত্রে। সরকারের যুক্ত করি, সেটা হচ্ছে না, যুক্ত করি এটা যে আমাদের বিবেচনায় মিডিয়াতে আরো বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে। না না, সেগুলো আছে, কিন্তু এটা তো মিনিমাম, এটা তো মিনিমাম। এটাতে আপনার আমি বলবেন এভাবে এই মনোপলি দিয়ে চললে হবে না। না, আমি তো বলতেছি যে সংস্কারের তো আরো প্রয়োজন আছে, কিন্তু আপনি যে বেগম খালেদা জিয়ার বিটিভি, হ্যাঁ মানে এটা অনেকগুলো জায়গাতে শুরু করতে পারতেন, শেখ হাসিনার বিটিভি আর ইউনূসের বিটিভি একই রাখলেন, এটা কি এরকম কথা? আপনি বিটিভির খবর দেখেন। এই জায়গাটা আসতে চাচ্ছিলাম যে সরকারের যে কথা বলেছিলাম যে কিছু ক্ষেত্রে তারা দৃষ্টান্তমূলক কাজ করবে, যেখানে মনে হবে যে আমাদের একটা নতুন ব্যবস্থার জন্ম নেওয়া সম্ভব, এবং পলিটিক্যাল উইল থাকলে সেটা সম্ভব। এবং এই দৃষ্টান্তমূলক জায়গাগুলোতে তারা কি কি করেছেন আমরা আশা করি এর একটা হিসেব হবে, হয়তো 1 বছরেও আরো হিসেব করবো, আমরা 8 তারিখে আরো কতগুলো জায়গায় কথা বলতে পারবো। কিন্তু যে জায়গায় আমি বলতে চাইছি যে সরকার কোন কোন জায়গায় ধরেন মানে সরকারকে আমরা অসন্তুষ্ট অথবা জনগণের মধ্যে অসন্তোষ আছে, সেটা হচ্ছে শহীদের তালিকা
এবং তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এই 5 তারিখেও দেওয়া গেল। যদিও আজকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে বিভিন্ন জেলায় জেলায়, কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা এবং তালিকা পূর্ণ করা, এটা কিন্তু এই 1600 শহীদের কিংবা 2000-এর নিচে আজকে ঘোষণাপত্র উল্লেখ করা হচ্ছে প্রায় 2000। তার মানে এই সংখ্যাটা কিন্তু যা, তাতে এটা সরকারের যে হাত এবং ক্ষমতা এবং তার যে লোকবল, তাতে এটা অসম্ভব কিছু ছিল না। আমাদের মনে হয় যে এখানে সরকারকে এই ব্যাখ্যা দিতে হবে। তারপরে ধরুন বিচারের প্রশ্নেও কিন্তু, যেটা আমি আগেই বলেছি যে প্রয়োজনীয় ট্রাইব্যুনাল এবং ইত্যাদি, প্রত্যেকটা মামলা হওয়া, তদন্ত, চার্জশিট, এগুলোর জন্য যে লোকবল দরকার সেটা এঙ্গেজ করাটাই কিন্তু আমাদের দরকার। কারণ এই ক্ষোভ আমরা বারে বারে যদি শুনতে পাই, তখন আমার মনে হয় যে যে মানে এটা একটা খুবই বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি করে। তারপরে ধরুন নিরাপত্তা এবং এই প্রশ্নে এসে এই সরকারের ক্ষেত্রে আমরা সত্যি সত্যি একটা বেশ মাঝে মাঝে মনে হয় যে কেন তারা এটা ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল, তাকে পুনর্গঠনের জন্য 1 বছর তো সময় পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনাদের জবাবদিহিতার জায়গাটা যদি প্রতিষ্ঠা না করা যায়, ধরুন একটা উদাহরণ দিই, যে লালবাগে পুলিশের থানার পাশে খুব অল্প দূরত্বে কিন্তু একজনকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। তো পুলিশের সেখানে যে কর্মকর্তারা ছিলেন, তারা কি এটার জন্য অ্যাকাউন্টেবল হয়েছেন? তাদেরকে কি কোনো জবাবদিহি করা হয়েছে? তাদেরকে কি মানে কোন রকম শাস্তিমূলক কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে? সেইগুলো জায়গাটা না হলে সবাই মনে করতে পারবেন আমি তো অপরিহার্য, কিছু না করলেও চলে। এবং সবকিছু একটা পুলিশ বাহিনী মানে ভঙ্গুর, পুলিশ বাহিনী কাজ করছে না, এই কথা বলে যদি আমরা বছর পার করি, এভরিথিং জাস্টিফাইড হয়। শুধু তাই না, আপনি রাষ্ট্রের মানে যাকে বলে ফিলসফির দিক থেকে রাষ্ট্র ধারণাই ন্যায় বিচারের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। রাষ্ট্র যদি ন্যায় বিচার দিতে না পারে, সেই রাষ্ট্র টিকবে না। শেখ হাসিনা তার রাষ্ট্র ফেল করেছে কেন? কারণ হচ্ছে যে সে ন্যায় বিচার জায়গা থেকে সরে গিয়ে অত্যাচারকে তার ভিত্তি করেছিল। এখন আপনি মব আক্রমণকে যদি একটা মানে এটাকে যদি অ্যালাউ করেন, অথবা এটাকে নানাভাবে আপনি মানে প্রচ্ছন্ন ভাবে হলেও সমর্থন দেন, তাহলে যেটা হবে যে এটা তো এইটাই পদ্ধতি হিসেবে ছড়িয়ে পড়বে, তখন আর রাষ্ট্র বলে কিছু থাকবে না। রাষ্ট্রকে এনফোর্স করতে হলে, তাকে উপস্থিত হতে হলে জনগণের স্বার্থে, তখন কিন্তু জবাবদিহির প্রশ্নটা থাকে। এই সরকারের কাছ থেকে প্রতিটি কর্মকর্তার যে জবাবদিহির জায়গাটা আমরা দেখেছিলাম, সেটা হয়নি। উল্টো বলবো, পুরনো বন্দোবস্ত, নিয়োগ, বদলি, পদোন্নতি, অথবা এই যে সারা দেশময় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষমতা ব্যবহার করে পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, আমি একদিন আপনার সাথে আলোচনা করেছিলাম যে এর উপর ভিত্তি করে কিভাবে বখরাজীবী মানে কাঠামোটা দাঁড়িয়ে আছে। এইটা তো বদল হয়নি, উল্টো পুরনো দল, বড় দল, মানে এখন তো চাঁদাবাজের তালিকায় বিএনপির নাম, জামাতের নাম আসছে, আমরা রাজশাহীর তালিকায় দেখলাম। এখন এই এনসিপি নতুন দল, তরুণরা যেখানে নতুন শক্তি হিসেবে একটা এই বিপ্লব কিংবা এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তাকে গঠন করার জন্য মানে নিয়োজিত থাকবেন, তারা এখন সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদের তহসিল অফিসে বসে থেকে নানান ভাবে মানে টাকা পয়সা আয় রোজগারে ব্যস্ত হয়ে পড়লেন। এইটা যে কত বড় একটা অপচয় হলো তারুণ্যের শক্তি। আপনি যেটাকে বলছেন যে প্রচ্ছন্নভাবে মানে এই যে আইন নিজের হাতে তুলে নেওয়াকে প্রচ্ছন্নভাবে সমর্থন জানানো হচ্ছে, আমি প্রচ্ছন্ন না, আমি দেখি প্রত্যক্ষভাবে সমর্থন জানানো হয়েছে। আমি জানতে চাইলাম, এনসিপি নেতারা যখন সারা বাংলাদেশ ঘুরতেছেন, তারা আমাদের খুব প্রিয়, তারা সার্কিট হাউসে কি করে থাকতেছেন? তখন তারা আমাদের জবাব দিচ্ছেন যে আমরা তো শুরু থেকেই জাতীয় নেতা, সেজন্য আমরা সার্কিট হাউসে থাকছি। তারা যখন আইন হাতে তুলে নিচ্ছেন, তারা তখন বলতেছেন যে আমরা তো আইন হাতে তুলে নিবই, কারণ এই কাজগুলো ঠিক মতো হইতেছে না, এবং সরকারের পক্ষ থেকে এটাকে সমর্থন জানানো হইতেছে। আমাদের কারো কোনো সরকার, সাকিব একটা ছোট করে প্রশ্ন করি, আমি আপনার কাছে আবার একটু ঘুরে আসবো, কারণ আপনাকে ছেড়ে দিতে হবে, আমি স্বামী আপাকে হয়ে আপনাকে একটু ছোট করে প্রশ্ন করি এসে, এইটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদ এটা বোঝেন না যে আইন এবং বিচার এটা নিজের হাতে তুলে নিলে এইটা তারপরে সরকার তারা চালাতে পারবেন না, তারা ধীরে ধীরে আরো অনেক বেশি দুর্বল হবেন? তারা কেন এটাকে ডিফেন্ড করতে গেলেন? মানে ইয়াটা কি? এখন আবার দেখেন তাদের অবস্থা এমন হয়েছে, তারা এখন এনসিপি থেকে শুধু দূরেই থাকতে চান। তারা মানে এটা এরকম কেন করলেন তারা? মানে এটাকে প্রথমে এত ইয়াই করলেন কেন, এখন কেন এরকম করতেছেন? এখন ধরুন এই বিচার বিশ্লেষণ করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনারই কম সময়ের মধ্যে হবে না। মানে গোনার সময়ে যদি 5 থেকে 8 তারিখ কিংবা তার পরবর্তী মানে অব্যবহিত কয়েকদিনে, ধরুন আপনার তো এই বিষয়ে আপনার জানা আছে, আপনিও পড়াশোনা করেছেন, যে আমরা ইতিহাস জানি যে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবী পরিবর্তনের সময় খুব গুরুত্বপূর্ণ। মানে যে কাজটা আপনি তখন মানে আজকে করতে পারেন, ওই কাজটা হয়তো আপনি কালকে নাও করতে পারেন। ফলে ওই যে মানে 5, 6, 7, 8 সরকার গঠন, আমাদের পলিটিক্যাল ডিরেকশন কি হবে, আমরা কোন কোন কাজগুলো কিভাবে করব, কোন প্রতিষ্ঠান বদলাবো, কোন প্রতিষ্ঠান দাঁড়াবো, তারপরে অনেক তর্ক উঠেছে না, সংবিধান, রাষ্ট্রপতি, তারপরে এটা সেটা বহু কিছু নিয়ে কিন্তু হয়েছে।
কিন্তু আমরা যে যে সময় এই পুরো ডিরেকশন ঠিক করার কথা